মহিমা নিজের শ্বশুর বাড়িতে বসে কান্নাকাটি করতে করতে কিছু ভাবতে থাকে। এসব কি হচ্ছে আমার সঙ্গে? ভেবেছিলাম বিয়ের পর শ্বশুর বাড়িতে নতুন করে জীবন শুরু করব, কিন্তু আমার স্বামী নিজের শ্বশুর বাড়ি নিয়েই পড়ে থাকে। এতদিন পর্যন্ত আমি জানতাম স্বামীরা বউয়ের গোলাম হয়, কিন্তু আমার স্বামী নিজের শ্বশুর বাড়ির চাকর হয়ে গেছে। মহিমার মায়ের বাড়িতে তার মা আরতি দেবী বাজার থেকে বাড়ি ফেরে এবং বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে রবি তার হাত থেকে বাজারের ব্যাগগুলো নিয়ে বাড়ির ভেতরে রেখে দেয়। রবিকে এভাবে বাড়ির সমস্ত কাজ করতে দেখে এক প্রতিবেশী মহিলা আরতি দেবীকে বলে, আরতি, তুই বাড়িতে চাকর রেখেছিস? এটা জানতাম না তো। আরে না না, সে আমার চাকর নয়, সে তো আমার বড় মেয়ে মহিমার স্বামী। তাহলে সে বাড়িতে এত কাজ করছে কেন? রবি অনেক ভালো ছেলে, সে প্রত্যেক দিন আমাদের বাড়িতে আসে আর বাড়ির সব রকমের কাজ করে দেওয়ার পর চলে যায়। এসব তুই কি বলছিস? জামাই এরকম হয়? এটা তো কোনোদিনও দেখিনি। আমারও একটা জামাই আছে, সে বাড়িতে এলেই তার জন্য নানা রকমের খাবার বানাতে হয়। কোনো কিছু কম হয়ে গেলে রাগে মুখ ফুলিয়ে বসে থাকে। আমার জামাই সেরকম নয়, সে খুব ভালো ছেলে, আমার অনেক খেয়াল রাখে। আরতি বসে বসে কথা বলতে থাকে। অপরদিকে মহিমা তার স্বামীর এরকম ব্যবহারে প্রচন্ড রেগে যায়। তোমার যদি এভাবে চাকরের মতো কাজ করতে ইচ্ছে করে তাহলে এখানে একা আসতে পারো না? পরের বার থেকে আমাকে নিজের সঙ্গে নিয়ে আসবে না, বলে দিচ্ছি কিন্তু। চলে এবার বাড়ি যাই। না, এখন যাব না, দুপুরের পর শাশুড়ি মাকে গহনার দোকানে নিয়ে যেতে হবে। সেটা নিয়ে তুমি এত চিন্তা করছো কেন? মা যদি গহনার দোকানে যেতে চায় তাহলে রজতের সঙ্গে চলে যাবে। আরে না না, রজত নিয়ে যেতে পারবে না। তোমার কি মনে নেই, আজ রজত তার ডান্স প্র্যাকটিস করতে যাবে, শাশুড়ি মায়ের সঙ্গে আমাকেই যেতে হবে। রবি যখন মহিমাকে এসব কথা বলছিল এমন সময় তার শাশুড়ি আরতি সেখানে চলে আসে। আরে শাশুড়ি মা, আপনি এখানে? কিছু বলার ছিল? আমি অনেক পুণ্য করেছিলাম যে তোমার মতো একটা জামাই পেয়েছি। তুমি কত ভালোভাবে আমাদের সকলের খেয়াল রাখো। আরে মা, আপনাকে এভাবে বলতে হবে না। আমি কোনোদিন নিজের শ্বশুর বাড়িকে পর মনে করি না, এটাও আমার নিজের বাড়ি। তোমার এই স্বভাবটা আমার একদম পছন্দ হয় না রবি। তুমি যদি এটাকে নিজের শ্বশুর বাড়ি মনে করতে তাহলেই বেশি ভালো হতো। তুমি সব সময় এখানে পড়ে থাকো, এটা আমার একদম ভালো লাগে না। রবি মহিমার কথায় কোনো উত্তর দেয় না এবং তার শাশুড়ির সঙ্গে সেখান থেকে চলে যায়। এরপর মহিমা যখন বসেছিল এমন সময় তার ছোট বোন শিল্পা তার কাছে আসে। আরে দিদি, জিজু সব সময় এখানে পড়ে থাকে কেন? সে নিজের বাড়িতে থাকতে পারে না? জিজু সব সময় মায়ের পেছন পেছন ঘুরে বেড়াতে থাকে। মাও তাকে বাড়ির কাজ করানোর সঙ্গে সঙ্গে আমার পেছনেও লাগিয়ে দেয়। যেখানে যেতে চাই মা জিজুকে সঙ্গে পাঠিয়ে দেয়। তার জন্য আমি নিজের বয়ফ্রেন্ড চন্দনের সঙ্গে দেখাও করতে পারছি না। আচ্ছা, তাহলে তোর আসল সমস্যা হলো বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করা। দিদি, তুমি কিছু একটা করো না, আমি তোমার স্বামীর থেকে বিরক্ত হয়ে গেছি। আরে শিল্পা, আমিও তার থেকে বিরক্ত হয়ে গেছি। আমার স্বামী আমার খেয়াল না রেখে তার শাশুড়ির খেয়াল রাখায় ব্যস্ত হয়ে থাকে। আচ্ছা দিদি, আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। জিজুকে কয়েকটা মুভি দেখাও যেখানে স্বামীরা তার বউয়ের চাকর হয়ে থাকে। হয়তো সেগুলো দেখার পর জিজু তোমার খেয়াল রাখতে শুরু করে দেবে। আরে শিল্পা, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর দিদির সঙ্গে গল্প করছিস? তোর জিজু গাড়ি নিয়ে অপেক্ষা করছে, যা বাইরে যা, সে তোকে পৌঁছে দিয়ে আসবে। মায়ের মুখে এই কথা শুনে শিল্পা এবং মহিমা বাড়ির বাইরে চলে আসে। দিদি, মনে হচ্ছে আজ দিনটা অনেক খারাপ যাবে। আজ চন্দনের সঙ্গে কফি খেতে যাওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু মা জিজুকে আমার সঙ্গে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, 1 মিনিট দাঁড়া, আমি মায়ের সাথে একটু কথা বলে আসি। মহিমা এই বলে তার মায়ের সঙ্গে কথা বলার জন্য বাড়ির ভেতরে যায়। মা, এসব তুমি কি করছো? আমি আবার কি করলাম? আচ্ছা মা, আমাদের রজত যদি বিয়ের পর তোমার খেয়াল না রেখে তার শ্বশুর বাড়ির লোকেদের বেশি বেশি খেয়াল রাখে তাহলে তোমার কেমন লাগবে? রজত যদি এরকম করে তাহলে আমি তার হাত পা ভেঙে বাড়িতে বসিয়ে দেব। বাবা মায়ের খেয়াল না রেখে শ্বশুর শাশুড়ির খেয়াল রাখবে, এটা কোনোদিনও সম্ভব হবে না। তাহলে তুমি নিজের জামাইকে দিয়ে এত কাজ করাতে থাকো কেন? তুমি কি এটা বুঝতে পারো না যে তার আসল বাড়ি এটা নয়? তুমি তাকে জামাই হিসেবেই থাকতে দাও। তুই চুপ কর মহিমা, আমার সামনে বেশি বড় বড় কথা বলতে হবে না। আমি তোর মা,
তাই তুই নিজেকে আমার মা মনে করিস না। এবার বুঝতে পারলাম মা তাহলে ইচ্ছে করেই রবিকে বাড়ির চাকর বানিয়ে রেখেছে। এবার মায়ের শাশুড়ি প্রেম বন্ধ করানোর জন্য আমাকেই কিছু একটা করতে হবে। মহিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবতে থাকে। অপরদিকে রবি যখন শিল্পাকে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল এমন সময় তার জামার দিকে তাকিয়ে গাড়ি থামিয়ে দেয়। শিল্পা, আমি এতক্ষণ পর্যন্ত লক্ষ্য করিনি তুমি এত ছোট জামা পরেছো কেন? কোনো ভালো বাড়ির মেয়ের এরকম জামা কাপড় পরা ঠিক নয়। আসলে আজ একটা পার্টিতে যাব, তাই বড় জামাটা খুলে ফেললাম। তাছাড়া জিজু তো বন্ধুর মতো হয়, যার সঙ্গে সব কথা শেয়ার করা যায়। তুমি প্লিজ এই ছোট জামার ব্যাপারে মাকে কিছু বলবে না। না না, আমি শাশুড়ি মাকে মিথ্যে কথা বলতে পারবো না। তাছাড়া এসব ছোট জামা পরলে মানুষ খারাপ চোখে তাকায়। আরে জিজু, যে দেখার বড় জামাতেও দেখবে। না না, আমি তোমার কোনো কথা শুনবো না। এখনই বড় জামাটা পরে নাও, না হলে আমি গাড়ি ঘুরিয়ে নেব। রবির কথায় শিল্পা প্রচন্ড রেগে যায় এবং আবার বড় জামা পরে নেয়। এবার দেখে মনে হচ্ছে যে কোনো ভালো ঘরের মেয়ে। বলো, তোমাকে কোথায় ছাড়তে হবে? আমি আর কোথাও যাব না, তুমি আমার মুড খারাপ করে দিয়েছো। চলো বাড়ি ফিরে যাই, তোমার জন্য আমার পার্টিতে যাওয়া হলো না। সত্যি জিজু, তুমি অনেক খারাপ। শিল্পার কথায় রবি কিছু উত্তর দেয় না এবং তাকে নিয়ে বাড়ি ফিরে আসে। শিল্পা কান্নাকাটি করতে করতে বাড়ির ভেতরে আসায় তার মা এবং দিদি অবাক হয়ে যায়। আরে কি হয়েছে শিল্পা, তুই এভাবে কান্নাকাটি করছিস কেন? আরে হ্যাঁ, কি এমন হয়েছে যার জন্য তোকে চোখের জল ফেলতে হচ্ছে? তোমার জামাইয়ের জন্য আমার এই অবস্থা। আরে মা, জিজু সব সময় আমাদের বাড়িতে কেন পড়ে থাকে? তুমিও সব সময় তাকেই ডাকতে থাকো। আমার তো মাঝে মাঝে মনে হয় যে সে এই বাড়ির চাকর। শিল্পার কথায় আরতি প্রচন্ড রেগে যায় এবং তার কাছে গিয়ে তাকে জোরে একটি থাপ্পড় মেরে দেয়। আরতি এভাবে থাপ্পড় মারায় শিল্পা অনেক কষ্ট পায় এবং কান্নাকাটি করতে করতে নিজের রুমের ভেতরে চলে যায়। জামাই বাবাজি, শিল্পার কথায় তুমি কিছু মনে করবে না। তার মাথা খারাপ, তাই উল্টোপাল্টা কথা বলছিল। আমার কপাল অনেক ভালো যে তোমার মতো এত ভালো জামাই পেয়েছি। তোমাকে আমি নিজের ছেলের মতোই মনে করি। আমার ছেলে আমাদের বাড়ির কয়েকটা কাজ করে দিলে এতে খারাপ লাগার কি আছে? আমি ঠিক বলছি তো রবি? আরে হ্যাঁ শাশুড়ি মা, আপনি একদম ঠিক বলেছেন। আচ্ছা ঠিক আছে মহিমা, চলো এবার আমরা বাড়ি ফিরে যাই। রবি এই বলে তার শ্বশুর বাড়ির গাড়ির চাবি সেখানে রেখে দেয় এবং মহিমাকে সঙ্গে নিয়ে হেঁটে হেঁটে বাস স্টপে চলে যায়। আরে মহিমা, তুমি একটু তাড়াতাড়ি হাঁটতে পারো না? তুমি অনেক আস্তে আস্তে হাঁটছিলে, তাই বাস ছেড়ে গেল। আমার উপরে দোষ চাপানো বন্ধ করো রবি। তুমি শার্ট প্যান্ট পরে আছো বলেই জোরে জোরে হাঁটতে পারছো। কোনোদিন আমার মতো শাড়ি পরে হাঁটার চেষ্টা করলে বুঝতে পারবে কতটা অসুবিধে হয়। আচ্ছা ঠিক আছে, ওসব কথা বাদ দাও। এবার মনে হচ্ছে হেঁটে হেঁটে বাড়ি ফিরতে হবে। না না, আমি হেঁটে হেঁটে যেতে পারবো না। এতটা রাস্তা হেঁটে গেলে আমার শরীর খারাপ হয়ে যাবে। তুমি সবসময় মায়ের গাড়ি নিয়ে তার সমস্ত কাজ করতে থাকো, তার গাড়ি নিয়ে আমাকে বাড়িতে রেখে আসতে পারো না? না না, আমি যদি শাশুড়ি মায়ের গাড়ি নিজের জন্য ব্যবহার করি তাহলে সে মনে করবে আমি লোভের কারণে তার সাহায্য করছি। আমি এরকমটা চাই না। আমি মন থেকে শাশুড়ি মায়ের সেবা করি, তাকে আমি নিজের মায়ের থেকেও বেশি মনে করি। রবির কথা শুনে মহিমা প্রচন্ড রেগে যায় এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করে। বেশ কিছু সময় পর্যন্ত হাঁটার পর তারা নিজের ছোট বাড়িতে পৌঁছায়। মহিমা বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ে। অপরদিকে রবি একটি বন্ধ দরজার দিকে তাকিয়ে কিছু ভাবতে থাকে। এরপর সেদিন রাতের বেলা রবি ঘুমানোর জন্য নিজের রুমে যাওয়ার সঙ্গে সঙ্গে অবাক হয়ে যায়। রবি সেখানে গিয়ে দেখে মহিমা ছোট জামা পরে তার জন্য অপেক্ষা করছে। সারপ্রাইজ! এই পোশাকে আমাকে কেমন লাগছে বলো? আরে আরে, এ তুমি কি রকম টাইপের পোশাক পরেছো? যাও যাও, এখনই এটা চেঞ্জ করে নাও। এই জামাতে কি এমন খারাপ আছে যে তুমি এটাতে আমাকে দেখতে চাইছো না? আমি শুধুমাত্র তোমাকে দেখানোর জন্যই তো এটা কিনেছি। কতদিন হয়ে গেল তুমি ভালো করে আমার দিকে তাকিয়ে দেখোনি। তাছাড়া আমাদের বিয়ের 2 বছর হয়ে গেছে, কিন্তু এখনো তুমি আমাকে টাচ পর্যন্ত করোনি। ছি ছি ছি, তুমি এরকম কথা বলছো কেন? আমি তোমার এসব কথা শুনতে চাই না। তুমি তাড়াতাড়ি নিজের জামাটা বদলে নাও। রবি এই বলে শুয়ে পড়ে। রবিকে এভাবে শুয়ে পড়তে দেখে মহিমা তার পাশে গিয়ে শুয়ে পড়ে। আরে ডার্লিং, তুমি আমাকে দেখতে চাইছো না কেন? আচ্ছা ঠিক আছে, আমাকে দেখতে হবে না, কিন্তু আমার সঙ্গে একটা সিনেমা তো দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে সিনেমা চালিয়ে দাও, সেটাই দেখা যাক।
রবির কথা শুনে মহিমা অনেক খুশি হয়ে যায় এবং একটি সিনেমা চালিয়ে দেয়। আরে বাহ, এটা তো জরুকা গুলাম সিনেমা। এই সিনেমাতে স্বামীটা সবসময় তার বউয়ের কথা মতো কাজ করে। আজ তাহলে এই সিনেমাটাই দেখা হোক। আরে না না, আমি এরকম বেকার সিনেমা দেখতে চাই না। এটা একটা ফালতু মুভি। কেন, এতে খারাপ কি আছে? তুমি কি চাও না যে তুমি সারা জীবন নিজের বউয়ের চাকর হয়ে থাকবে? একবার ভেবে দেখো, অনেক ভালো লাগবে। না না, আমার এরকম বেকার শখ নেই। সিনেমাটি রবির পছন্দ না হওয়ায় মহিমা অন্য একটি সিনেমা চালিয়ে দেয়। এই দেখো রবি, এটাও খুব ভালো সিনেমা। এর নাম মায়ের চাকর। এই সিনেমাতে ছেলে সব সময় নিজের মায়ের কথা মতো চলে। এটা অনেক ভালো সিনেমা, কি বলো? কি বললে? ভালো সিনেমা? এই সিনেমার কোনো মাথা মুন্ডু নেই। এরকম বেকার বেকার সিনেমা দেখার থাকলে আমি ঘুমিয়ে পড়ছি। এরকম চাকরওয়ালা সিনেমা দেখতে আমার ভালো লাগে না। অনেক বছর আগে ইংরেজরা আমাদের দেশ ছেড়ে চলে গেছে, তাই আর চাকর হয়ে কাজ নেই। রবির মুখে এরকম কথা শুনে মহিমা প্রচন্ড রেগে যায় এবং অন্য একটি সিনেমা লাগিয়ে দেয়। রবি সেই সিনেমার নাম দেখে অনেক খুশি হয়ে যায়। বাহ, এটাই তো আমি চাইছিলাম। এই দেখো মহিমা, এতক্ষণ পর একটা ভালো সিনেমা পেয়েছি, শ্বশুর বাড়ির চাকর। এরকম বাস্তব সিনেমা দেখতে খুব ভালো লাগে। এইমাত্র তুমি বলছিলে তোমার চাকরের সিনেমা দেখতে একদম ভালো লাগে না, তাহলে নিজের শ্বশুর বাড়ির চাকরওয়ালা সিনেমা দেখতে চাইছো কেন? আরে এটাকে চাকর বলে না, শ্বশুরবাড়ির সেবা করা বলে। শ্বশুরবাড়ির সেবা করাতে কোনো দোষ নেই। রবির কথা শুনে মহিমা প্রচন্ড রেগে যায় এবং কিছু ভাবতে শুরু করে দেয়। রবির মাথা খারাপ হয়ে গেছে। সে নিজের শ্বশুর বাড়ির চাকর হয়ে রয়ে গেছে। আমার মাও কম নয়। এরকম একটা বিনা পয়সার চাকর পেয়ে সেও অনেক খুশি আছে। সব সময় রবিকে দিয়ে নানা রকমের কাজ করাতে থাকে। কি হয়েছে মহিমা, তুমি বসে বসে কি ভাবছো? আরে না না, তেমন কিছু ভাবছি না। আমি ভাবছি এই সিনেমাতে খুব একটা ভালো সিন দেখাচ্ছে না। জামাই যদি নিজের শাশুড়ির সামনে হাত জোড় করে প্রণাম করে আর তার পায়ে পড়ে থাকে, তাহলেই বেশি ভালো লাগবে। আরে মহিমা, একটু পর সেটাই হবে। সেই কারণেই তো এই সিনেমাটা আমার এত পছন্দের। এখনই জামাই নিজের শাশুড়ির পায়ে ধরে বলবে, তোমার পায়ের তলায় আমার স্বর্গ, তুমি আমার রাজমাতা এবং আমি সারা জীবন তোমার কাটাপ্পা হয়ে থাকবো। কি বললে? এই সিনেমাতে এরকম ফালতু ফালতু ডায়লগ আছে? আরে ডার্লিং, তুমি ডায়লগগুলোকে ফালতু বলছো কেন? এগুলো অনেক ইমোশনাল ডায়লগ। আমি প্রথমবার যখন এই সিনেমাটা দেখেছিলাম, তখন এই সিন দেখে আমার চোখে জল চলে এসেছিল। রবির মুখে এসব কথা শুনে মহিমা অনেক চিন্তিত হয়ে পড়ে এবং সে ঘুমিয়ে পড়ে। অপরদিকে রবি বসে বসে সেই সিনেমাটি দেখতে থাকে। আমি সারা জীবন নিজের শাশুড়ির চাকর হয়ে থাকবো। আরে মহিমা, তুমি ঘুমিয়ে পড়লে? এরপর আরো ভালো ভালো সিন হবে। শেষ পর্যন্ত শাশুড়ি নিজের জামাইকে পাল্টে নিয়ে নিজের ছেলে বানিয়ে নেবে। রবি এসব কথা বলতে বলতে সিনেমা দেখতে থাকে। এরপর সিনেমা শেষ হলে রবি হলরুমে গিয়ে একটি ফোন কল করে। হ্যালো। আরে হ্যাঁ, আমারও অনেক মনে পড়েছে। আচ্ছা, সেই কাজটা হয়ে গেছে তো? ঠিক আছে, এখন আমি রাখছি। রবি ফোন রাখার সঙ্গে সঙ্গে অনুভব করে যেন দরজার আড়াল থেকে কেউ তার কথা শুনছে। কেউ কি তাহলে আমার কথা শোনার চেষ্টা করছে? আরে না না, এত রাতে কি আবার থাকবে? হয়তো আমার মনের ভুল। রবি এই বলে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রবি আবার স্নান করে তৈরি হয়ে যায় এবং মহিমাকেও তৈরি করিয়ে নেয়। আজ আবার শুরু করে দিলে। তুমি যখন চাকরির কাজ করতে এতই পছন্দ করো, তাহলে একা একা চলে যাও না। আমাকে এত জোর করছো কেন? তুমি জানো আমি তোমাকে না নিয়ে যাব না, তাই শুধু শুধু কথা না বাড়িয়ে আমার সঙ্গে চলো। এরপর রবি আবার মহিমাকে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। মহিমা নিজের মায়ের বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে শিল্পা তার কাছে আসে। আরে দিদি, কাল রাতে কোনো কাজ হলো? তোমাকে যেভাবে করতে বলেছিলাম সবকিছু করেছিলে তো? আরে হ্যাঁ, সবকিছুই করে দেখে নিলাম, কিন্তু কোনো লাভ হলো না। এসব তুমি কি বলছো দিদি? আচ্ছা দিদি, মা জিজুর উপরে কোনো রকমের কালা জাদু করে রাখেনি তো? আরে পাগল মেয়ে, এরকম উল্টোপাল্টা কথা বলছিস কেন? মা কালা জাদু করতে যাবে কেন? তাছাড়া যে মানুষটা সামান্য ম্যাজিক পর্যন্ত করতে পারে না, সে নাকি ব্ল্যাক ম্যাজিক করবে। তাহলে এবারে কি হবে দিদি? এটা কতদিন চলবে? এবার আমি ভেবে নিয়েছি শিল্পা, আমার কপাল আর কোনোদিনও ভালো হবে না। আমাকে সারা জীবন এভাবেই কাটাতে হবে। তুই বিয়ে করার সময় একটু ভালোভাবে লক্ষ্য রাখিস, তোর হাজবেন্ড যেন এরকম না হয়। আচ্ছা ঠিক আছে, তুমি বসে বসে এসব কথা চিন্তা করতে থাকো। আমি নিজের কলেজে যাই। তোমার বর হয়তো আমাকে কলেজে ছাড়তে যাওয়ার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে।
শিল্পা এই বলে সেখান থেকে চলে যায় এবং তাদের গাড়ির ভেতরে গিয়ে বসে পড়ে। রবি গাড়ি চালাতে যাচ্ছিল, এমন সময় তার কাশি শুরু হয়ে যায়। আরে জিজু, একটু জল খেয়ে নাও, না হলে কাশতে কাশতে নরকে পৌঁছে যাবে। মুখ সামলে কথা বলো শিল্পা, আমি মরলে নরকে যাব এটা বলছো কেন? তোমার জন্য আমার জীবন নরক হয়ে গেছে, তাহলে তুমি স্বর্গে যাবে কিভাবে? শিল্পার কথায় রবি কিছু বলে না এবং গাড়ি চালিয়ে তার কলেজের দিকে যেতে থাকে। বেশ কিছু দূর যাওয়ার পর শিল্পা হঠাৎ চেঁচিয়ে ওঠে, আরে জিজু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে গাড়ি থামাও। কেন, কি হয়েছে? হঠাৎ এভাবে চিৎকার করে উঠলে কেন? আমি একদম ভুলে গেছিলাম যে আজ আমাদের কলেজ ছুটি, চলো বাড়ি ফিরে যাই। আরে শিল্পা, কলেজ ছুটির কথা মনে রাখতে পারো না? তোমার জন্য শাশুড়ি মায়ের অনেক পেট্রোল শেষ হয়ে গেল। রবি এই বলে শিল্পাকে নিয়ে বাড়ি ফিরে আসে এবং তাকে বাড়িতে রেখে নিজের শাশুড়ি মাকে সঙ্গে নিয়ে মার্কেটে চলে যায়। আরে কি হয়েছে শিল্পা, তোকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? সবকিছু ঠিক আছে তো? তাছাড়া তুই তো কলেজে যাচ্ছিলিস, তাহলে বাড়ি ফিরে এলি? আরে হ্যাঁ, আমি তোমাকে সবকিছু বলছি, আমার কথা ভালো করে শোনো। একদিন জিজু আমাকে কলেজে নিয়ে যাচ্ছিল, এমন সময় দেখি রাস্তায় আমার বয়ফ্রেন্ড চন্দন দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখে আমি জিজুকে গাড়ি থামাতে বলি, জিজু দাঁড়াও দাঁড়াও, এখানে গাড়ি থামাও। কি হয়েছে শিল্পা, হঠাৎ করে এভাবে গাড়ি থামাতে বললে কেন? আমার বন্ধু আমাদের সঙ্গে যাবে, তাকেও গাড়ির ভেতরে নিয়ে নেব। কিন্তু শিল্পা, তোমার বন্ধু তো একটা ছেলে। তাতে কি হয়েছে জিজু, তুমিও তো একটা ছেলে, তুমি যখন গাড়িতে আছো তাহলে সে আসতে পারবে না কেন? শিল্পার কথায় তার বয়ফ্রেন্ড চন্দন গাড়ির ভেতরে এসে বসে পড়ে। গাড়ির ভেতরে বসে চন্দন সিগারেট ধরায়। তাকে এভাবে সিগারেট খেতে দেখে রবি প্রচন্ড রেগে যায়। এসব কি হচ্ছে? তুমি গাড়ির ভিতরে বসে বসে সিগারেট খাচ্ছ কেন? আরে দাদা, তোমাকে একটা দেবো? ছি ছি, আমি বাপের জন্মেও কোনোদিন সিগারেট খাইনি। এসব বাজে জিনিস থেকে আমি অনেক দূরে থাকি। তুমি গাড়িতে সিগারেট খেয়েছো, এটা আমার শাশুড়ি মা জানতে পারলে অনেক কষ্ট পাবে। এখনই গাড়ি থেকে নেমে যাও। জিজু সেদিন চন্দনকে অপমান করে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল, এই কথা আমি কাউকে বলতে পারিনি। আরে হ্যাঁ, রবির কাছে আমি এটাই শুনেছি, কিন্তু তুই এই গল্পটা এখন আমাকে শোনাচ্ছিস কেন? আরে দিদি, এই গল্প থেকে একটা কথা পরিষ্কার হয়ে গেল যে তোমার বর উপর থেকে সাদাসিধে, কিন্তু ভেতর থেকে তার বিপরীত। এটা তুই কি বলছিস শিল্পা? তোর কথা আমি বুঝতে পারছি না। আরে দিদি, আমি একদম ঠিক কথাই বলছি। আজ কলেজে যাওয়ার সময় আমি যখন গাড়িতে বসলাম, তখন গাড়ির ভেতরে সিগারেটের গন্ধ পেয়েছি। তুই কি করে জানলি যে সেটা সিগারেটেরই গন্ধ? চন্দন সবসময় খায়, তাই আমি এই গন্ধটা খুব ভালো করেই চিনি। সে ঠিক আছে, কিন্তু ওই সিগারেট যে রবি খেয়েছে, এটা এত বিশ্বাসের সঙ্গে তুই কিভাবে বলছিস? আমি যখন গাড়িতে বসেছিলাম তখন জিজু হঠাৎ করে কাশতে শুরু করে দিয়েছিল। সে যখন কাশছিল তখন তার মুখ থেকে হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছিল। তুই বলতে চাইছিস মায়ের আদর্শ জামাই বাবাজি গাড়িতে বসে বসে সিগারেট খেয়েছে? আমরা এতদিন পর্যন্ত ভাবছিলাম মা জিজুকে তার চাকর বানিয়ে রেখেছে, কিন্তু এবার আমার মনে হচ্ছে জিজু নিজের থেকেই এসব নাটক করছে। চলো দিদি, মাকে তার ব্যাপারে সমস্ত কথা জানিয়ে দিই। না না শিল্পা, এখন এসব বলা ঠিক হবে না। মা রবিকে অনেক ভালো মনে করে, তাই সে আমাদের কথাই বিশ্বাস করবে না। রবিকে হাতে নাতে ধরতে হবে। এরপর মহিমা এবং শিল্পা তাদের প্ল্যান বানাতে শুরু করে দেয়। কিছু সময় পর রবি মার্কেট থেকে বাড়ি ফিরে আসে এবং শাশুড়িকে বাড়ি পৌঁছে দেওয়ার পর হেঁটে হেঁটে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। রবিকে বাইরে যেতে দেখে মহিমা এবং শিল্পা তাকে অনুসরণ করতে শুরু করে। কিছু সময় পর রবি একটি পার্কে পৌঁছায়। রবি এতদিন পর্যন্ত কি কাজ করেছে আমি কোনোদিনও জানার চেষ্টা করিনি। আজ তার আসল রূপ দেখতে পাবো। মহিমা এবং শিল্পা গাছের আড়াল থেকে রবিকে দেখছিল। এমন সময় রবি পকেট থেকে গুটখা বের করে খেতে শুরু করে দেয়। রবিকে গুটখা খেতে দেখে দুজনে অবাক হয়ে যায়। আরে দিদি, তোমার বর তো দেখছে অনেক সাংঘাতিক মানুষ। আমি তো ভেবেছিলাম সে শুধুমাত্র সিগারেট খায়, কিন্তু এবারে দেখছি সে গুটখাও খায়। সিগারেট পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এই লোকটা যে 5 টাকাওয়ালা সস্তা গুটখা খায়, এটা দেখে আমার অনেক খারাপ লাগছে। জিজু সস্তার জিনিস খায় নাকি দামি জিনিস খায় সেটা ভাবতে হবে না। জিজুর এই আসল রূপ কিভাবে মায়ের সামনে নিয়ে আসা যায়, এখন সেটা নিয়েই আমাদেরকে চিন্তা করতে হবে। শিল্পা এই বলে রাগ করে চলে যেতে থাকে।
তখনই মহিমা তাকে থামায় এবং দুজনে মিলে রবির সত্যি বের করার প্ল্যানিং করে। সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং দুজনেই পায়ে হেঁটে বাড়ি পৌঁছায়। বাড়ি পৌঁছানোর পর মহিমার চোখে পড়ে তার বাড়ির বন্ধ দরজার উপর, যার ভেতর থেকে কারোর চলাফেরা করার ছায়া পড়ছিল। আমাদের বিয়ের 2 বছর হতে চলল, কিন্তু রবি আমাকে এখনো পর্যন্ত এই রুমে যেতে দেয়নি। এবার আমাকে জানতেই হবে যে এই রুমের ভেতরে কি আছে। এরপর মহিমা ঘুমানোর জন্য চলে যায়। গভীর রাতে মহিমার ঘুম ভাঙলে সে দেখে তার পাশে রবি নেই। সে অবাক হয়ে বাইরে গিয়ে দেখে যে রবি সেই বন্ধ ঘরের বাইরে পাহারা দিচ্ছে। রবির এরকম ব্যবহারে মহিমা অনেক চিন্তায় পড়ে যায় এবং সে শব্দ না করিয়ে চুপচাপ বিছানায় এসে ঘুমিয়ে পড়ে। এবার আমাকে এই দরজার পেছনে কি আছে সেটা অবশ্যই জানতে হবে। রবি কাউকে লুকিয়ে রাখেনি তো? মহিমা এসব কথা চিন্তা করছিল। এমন সময় রবির আসার আওয়াজ শুনতে পেয়ে মহিমা ঘুমিয়ে পড়ে। এরপর রবি রুমে এসে বিছানায় ঘুমিয়ে পড়ে। সেই রাতে মহিমার কোনোভাবেই ঘুম আসে না এবং পরের দিন সকালে রবি তার রুটিন মতো উঠেই তৈরি হয়ে যায় এবং মহিমাকেও তুলতে শুরু করে, কিন্তু মহিমা বিছানা থেকে উঠতে চায় না। আরে মহিমা, দেরি করো না, শাশুড়ি মা রাগ করবেন। আমার শরীর একদম ভালো নেই রবি, আজ মনে হচ্ছে আমি তোমার সঙ্গে যেতে পারবো না। মহিমার শরীর খুব গরম, মনে হচ্ছে বেশি হাঁটার কারণে তার জ্বর এসেছে। আজ তাকে ঘুমোতে দিই, আমি একাই চলে যাই। রবি দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথা ভাবতে থাকে। এরপর সে মহিমাকে রেখে সেখান থেকে চলে যায়। রবির চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে মহিমা তার চোখ খোলে এবং তার হাত থেকে পেঁয়াজ বার করে বাইরে রাখে। পেঁয়াজের সঠিক ব্যবহার কেউ আমার থেকেই শিখুক। চল মহিমা, এবার নিজের কাজে লেগে পড়। সত্যিটা আমাকে তো জানতেই হবে। এক কাজ করি, শিল্পাকে ফোন করে ডেকে নি, একা কিছু করা ঠিক হবে না। মহিমা এসব কথা ভাবতে ভাবতে শিল্পাকে ফোন করে। অপরদিকে মহিমার কথা শোনার পর শিল্পা পায়ে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। শিল্পা যখন রাস্তার উপর থেকে হেঁটে যাচ্ছিল তখনই রবি তাকে দেখতে পেয়ে যায় এবং তার কাছে এসে বলে, আরে শিল্পা, আজ মনে হচ্ছে তুমি আমাকে কষ্ট দিতে চাও না, তাই একাই হেঁটে হেঁটে চলে এলে। তোমার কষ্ট পাওয়ার সময় এসে গেছে জিজু, এবারে দিদি তোমাকে খুব ভালো করে বোঝাবে। তুমি কি কিছু বললে? না না জিজু, তেমন কিছু নয়। আমি বলতে চাইছি তুমি সারা দিন এত কাজ করো, আজ একটু বিশ্রামও করে নাও। আরে না না, একা যাওয়া ঠিক হবে না, চলো আমি তোমাকে ছেড়ে দিয়ে আসি। না জিজু, আমি মানত করেছি যে যতদিন না পাস করতে পারছি আমি ততদিন পর্যন্ত পায়ে হেঁটেই কলেজে যাব। ওকে বাই, আমার দেরি হয়ে যাচ্ছে। শিল্পা কি সব বলে গেল কিছুই বুঝতে পারলাম না। আরে থামো থামো শিল্পা। রবি এসব কথা ভাবতে ভাবতে পেছনের দিকে তাকায় এবং সে তাকানোর সঙ্গে সঙ্গে অবাক হয়ে যায়, কারণ তার শাশুড়ি তার পেছনে দাঁড়িয়েছিল। এক কাজ করো না রবি, আমি তোমাকে একটা লিস্ট দিচ্ছি, এই বাজারগুলো এনে দাও। এরপর রবি তার শাশুড়ির কথা মতো জিনিসপত্র আনতে যাওয়ার জন্য পায়ে হেঁটে বাজারের দিকে যেতে থাকে। শাশুড়ি আরতি দেবীও তার পেছন পেছন যেতে থাকে। রবির শাশুড়ি তাকে অনুসরণ করতে করতে নিজের ছোট মেয়ের বলা কথাগুলো মনে করতে থাকে। মা, তুমি নিজের জামাইয়ের উপর অনেক বেশি বিশ্বাস করে ফেলেছো। এতটাও অন্ধবিশ্বাস করা একদম ঠিক নয়। কখনো শুনেছো জামাই শ্বশুর বাড়ির গোলাম হয়ে থাকে? আমার মনে হচ্ছে জিজু নিশ্চয় কোনো বিশেষ কারণে তোমার গোলাম হওয়ার নাটক করছে। একবার ভালো করে তার দিকে লক্ষ্য রাখার চেষ্টা করো। আরতি এসব কথা ভাবতে ভাবতে রবির পেছন পেছন যেতে থাকে। তখনই সে এমন কিছু দেখতে পায় যে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। হে ঈশ্বর, এ আমি কি দেখছি! অপরদিকে শিল্পা মহিমার বাড়ি পৌঁছানোর পর দেখে মহিমা অনেক পরিশ্রম করে বন্ধ দরজার তালা খোলার চেষ্টা করছে। দিদির এরকম অবস্থা দেখে শিল্পা তার কাছে যায়। দিদি, তুমি রিল্যাক্স হয়ে যাও, আমি আছি তো। এবার এই নাম্বার 1 ডিটেকটিভকেই তালা খোলার সুযোগ করে দাও। শিল্পা তার চুলের ক্লিপ তালায় ঢুকিয়ে তালা এক ঝটকাতেই খুলে ফেলে। এরপর মহিমা এবং শিল্পা বাড়ির ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। অপরদিকে রবির শাশুড়ি আরতি দেবী লুকিয়ে দেখে রবি সিগারেট খেতে খেতে দোকানদারের সঙ্গে কথা বলছে।
আরে এত দামি চাল দিচ্ছ কেন? তোমার মেয়ের বিয়ের জন্য কেনাকাটা করছি না যে দামি দামি জিনিস দিয়ে দেবে। এগুলো থেকে সস্তাগুলো দেখাও। যদি এত দামি জিনিস নিই তাহলে আমার কাছে কিছু পড়ে থাকবে না। আমি বিনা পয়সায় কাজ করার মানুষ নয় যে এত খাটাখাটনির পরেও একটু লাভ রাখবো না। নিজের চোখের সামনে রবির এরকম রূপ দেখে আরতি দেবীর ভুল ভেঙে যায়। ইচ্ছে করছে এখনই রবিকে গিয়ে জোরে একটি থাপ্পড় মেরে দিই, কিন্তু এখানে বেশি কথা বলা ঠিক হবে না। এখন বরং আমি বাড়ি ফিরে যাই। আরতি এসব কথা ভাবতে ভাবতে বাড়ি ফিরে যায়, কিন্তু বাড়িতে আরেকটি সারপ্রাইজ তার জন্য অপেক্ষা করছিল। অপরদিকে রবির সমস্ত জিনিসপত্র কেনাকাটা হয়ে গেলে সে মনের আনন্দে বাড়ির দিকে আসতে থাকে। রবি হাসতে হাসতে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে এমন কিছু দেখে যে সে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। আরে জিজু, তোমার হাত থেকে ব্যাগগুলো পড়ে যাচ্ছে কেন? একটু ভালোভাবে নিজের খেয়াল রাখো, তোমাকে দেখে মনে হচ্ছে এখনই মাথা ঘুরে পড়ে যাবে। রবি দেখতে পায় মহিমার ঠিক পাশে একটি বুড়ি মহিলা দাঁড়িয়ে রয়েছে। মা, মাকে আমি নিয়ে এসেছি। মা, এই জল্লাদ মানুষটি তার নিজের মাকে কত মাস থেকে এক রুমে বন্দি করে রেখেছিল। সে আমাদের সকলকে বলেছিল যে তার মা আর বেঁচে নেই। রবি এ সমস্ত কথা শুনে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রবিকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আরতি হাতে লাঠি নিয়ে তার কাছে যায়। রবি, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলে কিচ্ছু হবে না। আমি সব সত্যি জানতে পেরে গেছি। এখন শুধু তোমার মুখ থেকে এই কথাগুলো শুনতে চাই। হ্যাঁ রেখেছিলাম, আমি আমার মাকে বন্দি করে রেখেছিলাম, কিন্তু এসব কিছু আমি তার ভালোর জন্যই করেছিলাম। যখন এই পরিবারে আমার বিয়ে ঠিক হয়েছিল তখন আমি এবং মা দুজনে মিলে এই প্ল্যান বানিয়েছিলাম। আমরা জানতে পেরেছিলাম আপনি সম্পত্তির বিল এমন ভাবে বানিয়েছেন যার মাধ্যমে মহিমার সম্পত্তির অংশ মহিমার স্বামী পেতে পারে, কিন্তু যদি মহিমার কোনো সন্তান হয় তাহলে সমস্ত সম্পত্তি সন্তান পেয়ে যাবে। আচ্ছা, তার মানে এই কারণেই তুমি আমাকে এত দূরে ঠেলে দিয়েছিলে। ছি রবি, ছি। নিজের সন্তানের ভাগের সম্পত্তি পাওয়ার জন্য তুমি এতটা নিচে নামতে পারবে এটা আমি কোনোদিনও আশা করিনি। হ্যাঁ চেয়েছিলাম, তাই তো আমি এবং মা মিলে প্ল্যান করেছিলাম যে আমি শ্বশুরবাড়ির গোলাম হয়ে শাশুড়ির সেবা করে দ্রুত সেই সম্পত্তি আমার নামে করে নেব। কারণ আমি তোমাদের মতো ধনী নই। ভেবেছিলাম এত ভালো করে সব কাজ করে দেওয়ার জন্য শাশুড়ি মা কখনো হয়তো আমাকে আদর করে একটা গাড়ি গিফট করে দেবে, কিন্তু না, এদের শুধু ফ্রির চাকর চাই। রাত জেগে জেগে আমি উকিলদের জিজ্ঞাসা করতাম যে কখন এসব সম্পত্তি আমার নামে হবে। এবার চুপ করো তুমি। ছেলে ছেলে করে আমি তোমাকে সত্যি যখন নিজের ছেলের মতো মনে করতে শুরু করেছিলাম তখনই তুমি আমার মন ভেঙে দিয়েছো। তোমার অবস্থা খারাপ এটা কি আমার চোখে পড়ে না? গাড়ি দিলে সেটা চালাতে কি করে? তেল ভরতে কোথা থেকে? প্রত্যেক দিনের পেট্রোলের টাকা কোথা থেকে আসতো? আপনাদের বাড়ির এত কাজ করি, তার বদলে তেল ভরার পয়সাও দিতে পারতেন না? তাছাড়া আমার শ্বশুর বাড়ি এত ধনী, তারপরেও কি তারা আমাকে একটু সাহায্য করতে পারবে না? আপনার কি কোনোদিন মনে হয়নি যে নিজের এই গরিব জামাইয়ের একটু সাহায্য করি? রবির কথা শুনে সকলে চুপ হয়ে যায়, কিন্তু সে তখনও বলতে থাকে। প্রতিদিন এখানে পরিশ্রম করার পর শাশুড়ি মা যখন আমাকে ছেলে বলে ডাকতো সেটা শুনে আমার পকেট ভরতো না। এত কাজ যদি আমি অন্য কারোর বাড়িতে করতাম তারা বিনিময়ে আমাকে ভালো টাকা মাইনে দিত, কিন্তু তোমরা শুধু আমাকে বিনা পয়সার চাকর হিসেবে রেখে দিয়েছিলে। তাছাড়া তোমরা সব সময় আমাকে শ্বশুরবাড়ির চাকর, ঘর জামাই এইসব বলে নানাভাবে অপমান করেছো। তোমার সব কথা মেনে নিলাম রবি, কিন্তু তুমি গুটকা খাও কেন? সেটা অনেক বাজে নেশা। আমার কাছে টাকা থাকে না, তাই আমি ভালো ভালো জিনিস খেতে পারি না। বাধ্য হয়ে আমাকে এরকম সস্তা জিনিসের নেশা করতে হয়। এই বাড়ির চাকরের কাজ করে এর থেকে বেশি আশা করা যায় না। চুপ কর রবি, তোকে আর কিছু বলতে হবে না। আরতি দিদি, আপনি আমাকে আর আমার ছেলেকে ক্ষমা করে দিন। এতদিন পর্যন্ত আমরা আপনাদেরকে ঠকিয়েছি, তবে কথা দিচ্ছি আজকের পর থেকে রবি আর কোনোদিনও এখানে আসবে না। চল রবি, এবার আমরা চলে যাই। আমাদের আর টাকা পয়সা কিছুই চাই না। এরপর রবি এবং তার মা সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় আরতি দেবী তাদেরকে আটকায়। এতদিন পর্যন্ত যখন আমাদের বাড়ির সব কাজে সাহায্য করেছো, তাই ভবিষ্যতে তোমাকেই এটা করতে হবে। আমি আপনার কথা বুঝতে পারলাম না। আমি বলতে চাইছি আজ থেকে তুমি আর তোমার মা আমাদের বাড়িতেই থাকবে। আমরা সকলে মিলেমিশে একসঙ্গে থাকবো। সত্যি আমি অনেক ভুল করেছি যে আমাদের এত টাকা পয়সা থাকার পরেও তোমাকে আর মহিমাকে দরিদ্রতার মধ্যে রেখে দিয়েছিলাম। না মা, এতদিন পর্যন্ত আমি অনেক অপমান সহ্য করেছি। ঘর জামাই থেকে আর অপমান সহ্য করতে পারবো না। রবি একদম ঠিক বলছে।
আমিও চাই না আমার স্বামী ঘর জামাই হয়ে থাকুক। ঠিক আছে রবি, তোমাকে ঘর জামাই থাকতে হবে না, তবে আজই মহিমার ভাগের সম্পত্তি আমি তাকে দিয়ে দিচ্ছি। আজ থেকে তুমি নিজের বউয়ের গোলাম হয়ে থাকবে। শাশুড়ির মুখে এই কথা শুনে রবি অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে রবির আর কোনো অভাব থাকতো না এবং সে খুশি খুশি তার বউ এবং মায়ের সঙ্গে থাকতে শুরু করে। অপরদিকে শিল্পাও যখন ইচ্ছে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যেত। বন্ধুরা, আমাদের গল্পের সিরিজ এখানে শেষ করা হলো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। মহিমা নিজের শ্বশুর বাড়িতে বসে কান্নাকাটি করতে করতে কিছু ভাবতে থাকে। এসব কি হচ্ছে আমার সঙ্গে? ভেবেছিলাম বিয়ের পর শ্বশুর বাড়িতে নতুন করে জীবন শুরু করব, কিন্তু আমার স্বামী নিজের শ্বশুর বাড়ি নিয়েই পড়ে থাকে। এতদিন পর্যন্ত আমি জানতাম স্বামীরা বউয়ের গোলাম হয়, কিন্তু আমার স্বামী নিজের শ্বশুর বাড়ির চাকর হয়ে গেছে। মহিমার মায়ের বাড়িতে তার মা আরতি দেবী বাজার থেকে বাড়ি ফেরে এবং বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে রবি তার হাত থেকে বাজারের ব্যাগগুলো নিয়ে বাড়ির ভেতরে রেখে দেয়। রবিকে এভাবে বাড়ির সমস্ত কাজ করতে দেখে এক প্রতিবেশী মহিলা আরতি দেবীকে বলে, আরতি, তুই বাড়িতে চাকর রেখেছিস? এটা জানতাম না তো। আরে না না, সে আমার চাকর নয়, সে তো আমার বড় মেয়ে মহিমার স্বামী। তাহলে সে বাড়িতে এত কাজ করছে কেন? রবি অনেক ভালো ছেলে, সে প্রত্যেক দিন আমাদের বাড়িতে আসে আর বাড়ির সব রকমের কাজ করে দেওয়ার পর চলে যায়। এসব তুই কি বলছিস? জামাই এরকম হয়? এটা তো কোনোদিনও দেখিনি। আমারও একটা জামাই আছে, সে বাড়িতে এলেই তার জন্য নানা রকমের খাবার বানাতে হয়। কোনো কিছু কম হয়ে গেলে রাগে মুখ ফুলিয়ে বসে থাকে। আমার জামাই সেরকম নয়, সে খুব ভালো ছেলে, আমার অনেক খেয়াল রাখে। আরতি বসে বসে কথা বলতে থাকে। অপরদিকে মহিমা তার স্বামীর এরকম ব্যবহারে প্রচন্ড রেগে যায়। তোমার যদি এভাবে চাকরের মতো কাজ করতে ইচ্ছে করে তাহলে এখানে একা আসতে পারো না? পরের বার থেকে আমাকে নিজের সঙ্গে নিয়ে আসবে না, বলে দিচ্ছি কিন্তু। চলে এবার বাড়ি যাই। না, এখন যাব না, দুপুরের পর শাশুড়ি মাকে গহনার দোকানে নিয়ে যেতে হবে। সেটা নিয়ে তুমি এত চিন্তা করছো কেন? মা যদি গহনার দোকানে যেতে চায় তাহলে রজতের সঙ্গে চলে যাবে। আরে না না, রজত নিয়ে যেতে পারবে না। তোমার কি মনে নেই, আজ রজত তার ডান্স প্র্যাকটিস করতে যাবে, শাশুড়ি মায়ের সঙ্গে আমাকেই যেতে হবে। রবি যখন মহিমাকে এসব কথা বলছিল এমন সময় তার শাশুড়ি আরতি সেখানে চলে আসে। আরে শাশুড়ি মা, আপনি এখানে? কিছু বলার ছিল? আমি অনেক পুণ্য করেছিলাম যে তোমার মতো একটা জামাই পেয়েছি। তুমি কত ভালোভাবে আমাদের সকলের খেয়াল রাখো। আরে মা, আপনাকে এভাবে বলতে হবে না। আমি কোনোদিন নিজের শ্বশুর বাড়িকে পর মনে করি না, এটাও আমার নিজের বাড়ি। তোমার এই স্বভাবটা আমার একদম পছন্দ হয় না রবি। তুমি যদি এটাকে নিজের শ্বশুর বাড়ি মনে করতে তাহলেই বেশি ভালো হতো। তুমি সব সময় এখানে পড়ে থাকো, এটা আমার একদম ভালো লাগে না। রবি মহিমার কথায় কোনো উত্তর দেয় না এবং তার শাশুড়ির সঙ্গে সেখান থেকে চলে যায়। এরপর মহিমা যখন বসেছিল এমন সময় তার ছোট বোন শিল্পা তার কাছে আসে। আরে দিদি, জিজু সবসময় এখানে পড়ে থাকে কেন? সে নিজের বাড়িতে থাকতে পারে না? জিজু সব সময় মায়ের পেছন পেছন ঘুরে বেড়াতে থাকে। মাও তাকে বাড়ির কাজ করানোর সঙ্গে সঙ্গে আমার পেছনেও লাগিয়ে দেয়। যেখানে যেতে চাই মা জিজুকে সঙ্গে পাঠিয়ে দেয়। তার জন্য আমি নিজের বয়ফ্রেন্ড চন্দনের সঙ্গে দেখাও করতে পারছি না। আচ্ছা, তাহলে তোর আসল সমস্যা হলো বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করা। দিদি, তুমি কিছু একটা করো না, আমি তোমার স্বামীর থেকে বিরক্ত হয়ে গেছি। আরে শিল্পা, আমিও তার থেকে বিরক্ত হয়ে গেছি। আমার স্বামী আমার খেয়াল না রেখে তার শাশুড়ির খেয়াল রাখায় ব্যস্ত হয়ে থাকে। আচ্ছা দিদি, আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। জিজুকে কয়েকটা মুভি দেখাও যেখানে স্বামীরা তার বউয়ের চাকর হয়ে থাকে। হয়তো সেগুলো দেখার পর জিজু তোমার খেয়াল রাখতে শুরু করে দেবে। আরে শিল্পা, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর দিদির সঙ্গে গল্প করছিস? তোর জিজু গাড়ি নিয়ে অপেক্ষা করছে, যা বাইরে যা, সে তোকে পৌঁছে দিয়ে আসবে। মায়ের মুখে এই কথা শুনে শিল্পা এবং মহিমা বাড়ির বাইরে চলে আসে। দিদি, মনে হচ্ছে আজ দিনটা অনেক খারাপ যাবে। আজ চন্দনের সঙ্গে কফি খেতে যাওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু মা জিজুকে আমার সঙ্গে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, 1 মিনিট দাঁড়া, আমি মায়ের সাথে একটু কথা বলে আসি।
মহিমা এই বলে তার মায়ের সঙ্গে কথা বলার জন্য বাড়ির ভেতরে যায়। মা, এসব তুমি কি করছো? আমি আবার কি করলাম? আচ্ছা মা, আমাদের রজত যদি বিয়ের পর তোমার খেয়াল না রেখে তার শ্বশুর বাড়ির লোকেদের বেশি বেশি খেয়াল রাখে তাহলে তোমার কেমন লাগবে? রজত যদি এরকম করে তাহলে আমি তার হাত পা ভেঙে বাড়িতে বসিয়ে দেব। বাবা মায়ের খেয়াল না রেখে শ্বশুর শাশুড়ির খেয়াল রাখবে, এটা কোনোদিনও সম্ভব হবে না। তাহলে তুমি নিজের জামাইকে দিয়ে এত কাজ করাতে থাকো কেন? তুমি কি এটা বুঝতে পারো না যে তার আসল বাড়ি এটা নয়? তুমি তাকে জামাই হিসেবেই থাকতে দাও। তুই চুপ কর মহিমা, আমার সামনে বেশি বড় বড় কথা বলতে হবে না। আমি তোর মা, তাই তুই নিজেকে আমার মা মনে করিস না। এবার বুঝতে পারলাম, মা তাহলে ইচ্ছে করেই রবিকে বাড়ির চাকর বানিয়ে রেখেছে। এবার মায়ের শাশুড়ি প্রেম বন্ধ করানোর জন্য আমাকেই কিছু একটা করতে হবে। মহিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবতে থাকে। অপরদিকে রবি যখন শিল্পাকে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল এমন সময় তার জামার দিকে তাকিয়ে গাড়ি থামিয়ে দেয়। শিল্পা, আমি এতক্ষণ পর্যন্ত লক্ষ্য করিনি তুমি এত ছোট জামা পরেছো কেন? কোনো ভালো বাড়ির মেয়ের এরকম জামা কাপড় পরা ঠিক নয়। আসলে আজ একটা পার্টিতে যাব, তাই বড় জামাটা খুলে ফেললাম। তাছাড়া জিজু তো বন্ধুর মতো হয়, যার সঙ্গে সব কথা শেয়ার করা যায়। তুমি প্লিজ এই ছোট জামার ব্যাপারে মাকে কিছু বলবে না। না না, আমি শাশুড়ি মাকে মিথ্যে কথা বলতে পারবো না। তাছাড়া এসব ছোট জামা পরলে মানুষ খারাপ চোখে তাকায়। আরে জিজু, যে দেখার বড় জামাতেও দেখবে। না না, আমি তোমার কোনো কথা শুনবো না। এখনই বড় জামাটা পরে নাও, না হলে আমি গাড়ি ঘুরিয়ে নেব। রবির কথায় শিল্পা প্রচন্ড রেগে যায় এবং আবার বড় জামা পরে নেয়। এবার দেখে মনে হচ্ছে যে কোনো ভালো ঘরের মেয়ে। বলো, তোমাকে কোথায় ছাড়তে হবে? আমি আর কোথাও যাব না, তুমি আমার মুড খারাপ করে দিয়েছো। চলো বাড়ি ফিরে যাই, তোমার জন্য আমার পার্টিতে যাওয়া হলো না। সত্যি জিজু, তুমি অনেক খারাপ। শিল্পার কথায় রবি কিছু উত্তর দেয় না এবং তাকে নিয়ে বাড়ি ফিরে আসে। শিল্পা কান্নাকাটি করতে করতে বাড়ির ভেতরে আসায় তার মা এবং দিদি অবাক হয়ে যায়। আরে কি হয়েছে শিল্পা, তুই এভাবে কান্নাকাটি করছিস কেন? আরে হ্যাঁ, কি এমন হয়েছে যার জন্য তোকে চোখের জল ফেলতে হচ্ছে? তোমার জামাইয়ের জন্য আমার এই অবস্থা। আরে মা, জিজু সব সময় আমাদের বাড়িতে কেন পড়ে থাকে? তুমিও সব সময় তাকেই ডাকতে থাকো। আমার তো মাঝে মাঝে মনে হয় যে সে এই বাড়ির চাকর। শিল্পার কথায় আরতি প্রচন্ড রেগে যায় এবং তার কাছে গিয়ে তাকে জোরে একটি থাপ্পড় মেরে দেয়। আরতি এভাবে থাপ্পড় মারায় শিল্পা অনেক কষ্ট পায় এবং কান্নাকাটি করতে করতে নিজের রুমের ভেতরে চলে যায়। জামাই বাবাজি, শিল্পার কথায় তুমি কিছু মনে করবে না। তার মাথা খারাপ, তাই উল্টোপাল্টা কথা বলছিল। আমার কপাল অনেক ভালো যে তোমার মতো এত ভালো জামাই পেয়েছি। তোমাকে আমি নিজের ছেলের মতোই মনে করি। আমার ছেলে আমাদের বাড়ির কয়েকটা কাজ করে দিলে এতে খারাপ লাগার কি আছে? আমি ঠিক বলছি তো রবি? আরে হ্যাঁ শাশুড়ি মা, আপনি একদম ঠিক বলেছেন। আচ্ছা ঠিক আছে মহিমা, চলো এবার আমরা বাড়ি ফিরে যাই। রবি এই বলে তার শ্বশুর বাড়ির গাড়ির চাবি সেখানে রেখে দেয় এবং মহিমাকে সঙ্গে নিয়ে হেঁটে হেঁটে বাস স্টপে চলে যায়। আরে মহিমা, তুমি একটু তাড়াতাড়ি হাঁটতে পারো না? তুমি অনেক আস্তে আস্তে হাঁটছিলে, তাই বাস ছেড়ে গেল। আমার উপরে দোষ চাপানো বন্ধ করো রবি। তুমি শার্ট প্যান্ট পরে আছো বলেই জোরে জোরে হাঁটতে পারছো। কোনোদিন আমার মতো শাড়ি পরে হাঁটার চেষ্টা করলে বুঝতে পারবে কতটা অসুবিধে হয়। আচ্ছা ঠিক আছে, ওসব কথা বাদ দাও। এবার মনে হচ্ছে হেঁটে হেঁটে বাড়ি ফিরতে হবে। না না, আমি হেঁটে হেঁটে যেতে পারবো না। এতটা রাস্তা হেঁটে গেলে আমার শরীর খারাপ হয়ে যাবে। তুমি সবসময় মায়ের গাড়ি নিয়ে তার সমস্ত কাজ করতে থাকো, তার গাড়ি নিয়ে আমাকে বাড়িতে রেখে আসতে পারো না? না না, আমি যদি শাশুড়ি মায়ের গাড়ি নিজের জন্য ব্যবহার করি তাহলে সে মনে করবে আমি লোভের কারণে তার সাহায্য করছি। আমি এরকমটা চাই না। আমি মন থেকে শাশুড়ি মায়ের সেবা করি, তাকে আমি নিজের মায়ের থেকেও বেশি মনে করি। রবির কথা শুনে মহিমা প্রচন্ড রেগে যায় এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করে। বেশ কিছু সময় পর্যন্ত হাঁটার পর তারা নিজের ছোট বাড়িতে পৌঁছায়। মহিমা বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ে। অপরদিকে রবি একটি বন্ধ দরজার দিকে তাকিয়ে কিছু ভাবতে থাকে। এরপর সেদিন রাতের বেলা রবি ঘুমানোর জন্য নিজের রুমে যাওয়ার সঙ্গে সঙ্গে অবাক হয়ে যায়। রবি সেখানে গিয়ে দেখে মহিমা ছোট জামা পরে তার জন্য অপেক্ষা করছে। সারপ্রাইজ! এই পোশাকে আমাকে কেমন লাগছে বলো? আরে আরে,
এ তুমি কিরকম টাইপের পোশাক পরেছো? যাও যাও, এখনই এটা চেঞ্জ করে নাও। এই জামাতে কি এমন খারাপ আছে যে তুমি এটাতে আমাকে দেখতে চাইছো না? আমি শুধুমাত্র তোমাকে দেখানোর জন্যই তো এটা কিনেছি। কতদিন হয়ে গেল তুমি ভালো করে আমার দিকে তাকিয়ে দেখোনি। তাছাড়া আমাদের বিয়ের 2 বছর হয়ে গেছে, কিন্তু এখনো তুমি আমাকে টাচ পর্যন্ত করোনি। ছি ছি ছি, তুমি এরকম কথা বলছো কেন? আমি তোমার এসব কথা শুনতে চাই না। তুমি তাড়াতাড়ি নিজের জামাটা বদলে নাও। রবি এই বলে শুয়ে পড়ে। রবিকে এভাবে শুয়ে পড়তে দেখে মহিমা তার পাশে গিয়ে শুয়ে পড়ে। আরে ডার্লিং, তুমি আমাকে দেখতে চাইছো না কেন? আচ্ছা ঠিক আছে, আমাকে দেখতে হবে না, কিন্তু আমার সঙ্গে একটা সিনেমা তো দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে সিনেমা চালিয়ে দাও, সেটাই দেখা যাক। রবির কথা শুনে মহিমা অনেক খুশি হয়ে যায় এবং একটি সিনেমা চালিয়ে দেয়। আরে বাহ, এটা তো জরুকা গুলাম সিনেমা। এই সিনেমাতে স্বামীটা সবসময় তার বউয়ের কথা মতো কাজ করে। আজ তাহলে এই সিনেমাটাই দেখা হোক। আরে না না, আমি এরকম বেকার সিনেমা দেখতে চাই না। এটা একটা ফালতু মুভি। কেন, এতে খারাপ কি আছে? তুমি কি চাও না যে তুমি সারা জীবন নিজের বউয়ের চাকর হয়ে থাকবে? একবার ভেবে দেখো, অনেক ভালো লাগবে। না না, আমার এরকম বেকার শখ নেই। সিনেমাটি রবির পছন্দ না হওয়ায় মহিমা অন্য একটি সিনেমা চালিয়ে দেয়। এই দেখো রবি, এটাও খুব ভালো সিনেমা। এর নাম মায়ের চাকর। এই সিনেমাতে ছেলে সব সময় নিজের মায়ের কথা মতো চলে। এটা অনেক ভালো সিনেমা, কি বলো? কি বললে? ভালো সিনেমা? এই সিনেমার কোনো মাথা মুন্ডু নেই। এরকম বেকার বেকার সিনেমা দেখার থাকলে আমি ঘুমিয়ে পড়ছি। এরকম চাকরওয়ালা সিনেমা দেখতে আমার ভালো লাগে না। অনেক বছর আগে ইংরেজরা আমাদের দেশ ছেড়ে চলে গেছে, তাই আর চাকর হয়ে কাজ নেই। রবির মুখে এরকম কথা শুনে মহিমা প্রচন্ড রেগে যায় এবং অন্য একটি সিনেমা লাগিয়ে দেয়। রবি সেই সিনেমার নাম দেখে অনেক খুশি হয়ে যায়। বাহ, এটাই তো আমি চাইছিলাম। এই দেখো মহিমা, এতক্ষণ পর একটা ভালো সিনেমা পেয়েছি, শ্বশুর বাড়ির চাকর। এরকম বাস্তব সিনেমা দেখতে খুব ভালো লাগে। এইমাত্র তুমি বলছিলে তোমার চাকরের সিনেমা দেখতে একদম ভালো লাগে না, তাহলে নিজের শ্বশুর বাড়ির চাকরওয়ালা সিনেমা দেখতে চাইছো কেন? আরে এটাকে চাকর বলে না, শ্বশুর বাড়ির সেবা করা বলে। শ্বশুর বাড়ির সেবা করাতে কোনো দোষ নেই। রবির কথা শুনে মহিমা প্রচন্ড রেগে যায় এবং কিছু ভাবতে শুরু করে দেয়। রবির মাথা খারাপ হয়ে গেছে। সে নিজের শ্বশুর বাড়ির চাকর হয়ে রয়ে গেছে। আমার মাও কম নয়, এরকম একটা বিনা পয়সার চাকর পেয়ে সেও অনেক খুশি আছে। সব সময় রবিকে দিয়ে নানা রকমের কাজ করাতে থাকে। কি হয়েছে মহিমা, তুমি বসে বসে কি ভাবছো? আরে না না, তেমন কিছু ভাবছি না। আমি ভাবছি এই সিনেমাতে খুব একটা ভালো সিন দেখাচ্ছে না। জামাই যদি নিজের শাশুড়ির সামনে হাত জোড় করে প্রণাম করে আর তার পায়ে পড়ে থাকে, তাহলেই বেশি ভালো লাগবে। আরে মহিমা, একটু পর সেটাই হবে। সেই কারণেই তো এই সিনেমাটা আমার এত পছন্দের। এখনই জামাই নিজের শাশুড়ির পায়ে ধরে বলবে, তোমার পায়ের তলায় আমার স্বর্গ, তুমি আমার রাজমাতা এবং আমি সারা জীবন তোমার কাটাপ্পা হয়ে থাকবো। কি বললে? এই সিনেমাতে এরকম ফালতু ফালতু ডায়লগ আছে? আরে ডার্লিং, তুমি ডায়লগগুলোকে ফালতু বলছো কেন? এগুলো অনেক ইমোশনাল ডায়লগ। আমি প্রথমবার যখন এই সিনেমাটা দেখেছিলাম, তখন এই সিন দেখে আমার চোখে জল চলে এসেছিল। রবির মুখে এসব কথা শুনে মহিমা অনেক চিন্তিত হয়ে পড়ে এবং সে ঘুমিয়ে পড়ে। অপরদিকে রবি বসে বসে সেই সিনেমাটি দেখতে থাকে। আমি সারা জীবন নিজের শাশুড়ির চাকর হয়ে থাকবো। আরে মহিমা, তুমি ঘুমিয়ে পড়লে? এরপর আরো ভালো ভালো সিন হবে। শেষ পর্যন্ত শাশুড়ি নিজের জামাইকে পাল্টে নিয়ে নিজের ছেলে বানিয়ে নেবে। রবি এসব কথা বলতে বলতে সিনেমা দেখতে থাকে। এরপর সিনেমা শেষ হলে রবি হলরুমে গিয়ে একটি ফোন কল করে। হ্যালো। আরে হ্যাঁ, আমারও অনেক মনে পড়েছে। আচ্ছা, সেই কাজটা হয়ে গেছে তো? ঠিক আছে, এখন আমি রাখছি। রবি ফোন রাখার সঙ্গে সঙ্গে অনুভব করে যেন দরজার আড়াল থেকে কেউ তার কথা শুনছে। কেউ কি তাহলে আমার কথা শোনার চেষ্টা করছে? আরে না না, এত রাতে কি আবার থাকবে? হয়তো আমার মনের ভুল। রবি এই বলে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রবি আবার স্নান করে তৈরি হয়ে যায় এবং মহিমাকেও তৈরি করিয়ে নেয়। আজ আবার শুরু করে দিলে। তুমি যখন চাকরির কাজ করতে এতই পছন্দ করো, তাহলে একা একা চলে যাও না। আমাকে এত জোর করছো কেন? তুমি জানো আমি তোমাকে না নিয়ে যাব না, তাই শুধু শুধু কথা না বাড়িয়ে আমার সঙ্গে চলো। এরপর রবি আবার মহিমাকে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। মহিমা নিজের মায়ের বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে শিল্পা তার কাছে আসে। আরে দিদি, কাল রাতে কোনো কাজ হলো? তোমাকে যেভাবে করতে বলেছিলাম সবকিছু করেছিলে তো? আরে হ্যাঁ,
সবকিছুই করে দেখে নিলাম, কিন্তু কোনো লাভ হলো না। এসব তুমি কি বলছো দিদি? আচ্ছা দিদি, মা জিজুর উপরে কোনো রকমের কালা জাদু করে রাখেনি তো? আরে পাগল মেয়ে, এরকম উল্টোপাল্টা কথা বলছিস কেন? মা কালা জাদু করতে যাবে কেন? তাছাড়া যে মানুষটা সামান্য ম্যাজিক পর্যন্ত করতে পারে না, সে নাকি ব্ল্যাক ম্যাজিক করবে। তাহলে এবারে কি হবে দিদি? এটা কতদিন চলবে? এবার আমি ভেবে নিয়েছি শিল্পা, আমার কপাল আর কোনোদিনও ভালো হবে না। আমাকে সারা জীবন এভাবেই কাটাতে হবে। তুই বিয়ে করার সময় একটু ভালোভাবে লক্ষ্য রাখিস, তোর হাজবেন্ড যেন এরকম না হয়। আচ্ছা ঠিক আছে, তুমি বসে বসে এসব কথা চিন্তা করতে থাকো। আমি নিচের কলেজে যাই। তোমার বর হয়তো আমাকে কলেজে ছাড়তে যাওয়ার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে। শিল্পা এই বলে সেখান থেকে চলে যায় এবং তাদের গাড়ির ভেতরে গিয়ে বসে পড়ে। রবি গাড়ি চালাতে যাচ্ছিল, এমন সময় তার কাশি শুরু হয়ে যায়। আরে জিজু, একটু জল খেয়ে নাও, না হলে কাশতে কাশতে নরকে পৌঁছে যাবে। মুখ সামলে কথা বলো শিল্পা, আমি মরলে নরকে যাব এটা বলছো কেন? তোমার জন্য আমার জীবন নরক হয়ে গেছে, তাহলে তুমি স্বর্গে যাবে কিভাবে? শিল্পার কথায় রবি কিছু বলে না এবং গাড়ি চালিয়ে তার কলেজের দিকে যেতে থাকে। বেশ কিছু দূর যাওয়ার পর শিল্পা হঠাৎ চেঁচিয়ে ওঠে, আরে জিজু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে গাড়ি থামাও। কেন, কি হয়েছে? হঠাৎ এভাবে চিৎকার করে উঠলে কেন? আমি একদম ভুলে গেছিলাম যে আজ আমাদের কলেজ ছুটি। চলো বাড়ি ফিরে যাই। আরে শিল্পা, কলেজ ছুটির কথা মনে রাখতে পারো না? তোমার জন্য শাশুড়ি মায়ের অনেক পেট্রোল শেষ হয়ে গেল। রবি এই বলে শিল্পাকে নিয়ে বাড়ি ফিরে আসে এবং তাকে বাড়িতে রেখে নিজের শাশুড়ি মাকে সঙ্গে নিয়ে মার্কেটে চলে যায়। আরে কি হয়েছে শিল্পা, তোকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? সবকিছু ঠিক আছে তো? তাছাড়া তুই তো কলেজে যাচ্ছিলিস, তাহলে বাড়ি ফিরে এলি? আরে হ্যাঁ, আমি তোমাকে সবকিছু বলছি, আমার কথা ভালো করে শোনো। একদিন জিজু আমাকে কলেজে নিয়ে যাচ্ছিল, এমন সময় দেখি রাস্তায় আমার বয়ফ্রেন্ড চন্দন দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখে আমি জিজুকে গাড়ি থামাতে বলি। জিজু, দাঁড়াও দাঁড়াও, এখানে গাড়ি থামাও। কি হয়েছে শিল্পা, হঠাৎ করে এভাবে গাড়ি থামাতে বললে কেন? আমার বন্ধু আমাদের সঙ্গে যাবে, তাকেও গাড়ির ভেতরে নিয়ে নেব। কিন্তু শিল্পা, তোমার বন্ধু তো একটা ছেলে। তাতে কি হয়েছে জিজু? তুমিও তো একটা ছেলে, তুমি যখন গাড়িতে আছো তাহলে সে আসতে পারবে না কেন? শিল্পার কথায় তার বয়ফ্রেন্ড চন্দন গাড়ির ভেতরে এসে বসে পড়ে। গাড়ির ভেতরে বসে চন্দন সিগারেট ধরায়। তাকে এভাবে সিগারেট খেতে দেখে রবি প্রচন্ড রেগে যায়। এসব কি হচ্ছে? তুমি গাড়ির ভিতরে বসে বসে সিগারেট খাচ্ছ কেন? আরে দাদা, তোমাকে একটা দেবো? ছি ছি, আমি বাপের জন্মেও কোনোদিন সিগারেট খাইনি। এসব বাজে জিনিস থেকে আমি অনেক দূরে থাকি। তুমি গাড়িতে সিগারেট খেয়েছো, এটা আমার শাশুড়ি মা জানতে পারলে অনেক কষ্ট পাবে। এখনই গাড়ি থেকে নেমে যাও। জিজু সেদিন চন্দনকে অপমান করে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল, এই কথা আমি কাউকে বলতে পারিনি। আরে হ্যাঁ, রবির কাছে আমি এটাই শুনেছি, কিন্তু তুই এই গল্পটা এখন আমাকে শোনাচ্ছিস কেন? আরে দিদি, এই গল্প থেকে একটা কথা পরিষ্কার হয়ে গেল যে তোমার বর উপর থেকে সাদা সিধে, কিন্তু ভেতর থেকে তার বিপরীত। এটা তুই কি বলছিস শিল্পা? তোর কথা আমি বুঝতে পারছি না। আরে দিদি, আমি একদম ঠিক কথাই বলছি। আজ কলেজে যাওয়ার সময় আমি যখন গাড়িতে বসলাম, তখন গাড়ির ভেতরে সিগারেটের গন্ধ পেয়েছি। তুই কি করে জানলি যে সেটা সিগারেটেরই গন্ধ? চন্দন সবসময় খায়, তাই আমি এই গন্ধটা খুব ভালো করেই চিনি। সে ঠিক আছে, কিন্তু ওই সিগারেট যে রবি খেয়েছে, এটা এত বিশ্বাসের সঙ্গে তুই কিভাবে বলছিস? আমি যখন গাড়িতে বসেছিলাম তখন জিজু হঠাৎ করে কাশতে শুরু করে দিয়েছিল। সে যখন কাশছিল তখন তার মুখ থেকে হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছিল। তুই বলতে চাইছিস মায়ের আদর্শ জামাই বাবাজি গাড়িতে বসে বসে সিগারেট খেয়েছে? আমরা এতদিন পর্যন্ত ভাবছিলাম মা জিজুকে তার চাকর বানিয়ে রেখেছে, কিন্তু এবার আমার মনে হচ্ছে জিজু নিজের থেকেই এসব নাটক করছে। চলো দিদি, মাকে তার ব্যাপারে সমস্ত কথা জানিয়ে দিই। না না শিল্পা, এখন এসব বলা ঠিক হবে না। মা রবিকে অনেক ভালো মনে করে, তাই সে আমাদের কথাই বিশ্বাস করবে না। রবিকে হাতে নাতে ধরতে হবে। এরপর মহিমা এবং শিল্পা তাদের প্ল্যান বানাতে শুরু করে দেয়। কিছু সময় পর রবি মার্কেট থেকে বাড়ি ফিরে আসে এবং শাশুড়িকে বাড়ি পৌঁছে দেওয়ার পর হেঁটে হেঁটে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। রবিকে বাইরে যেতে দেখে মহিমা এবং শিল্পা তাকে অনুসরণ করতে শুরু করে। কিছু সময় পর রবি একটি পার্কে পৌঁছায়। রবি এতদিন পর্যন্ত কি কাজ করেছে আমি কোনোদিনও জানার চেষ্টা করিনি।
আজ তার আসল রূপ দেখতে পাবো। মহিমা এবং শিল্পা গাছের আড়াল থেকে রবিকে দেখছিল। এমন সময় রবি পকেট থেকে গুটখা বের করে খেতে শুরু করে দেয়। রবিকে গুটখা খেতে দেখে দুজনে অবাক হয়ে যায়। আরে দিদি, তোমার বর তো দেখছি অনেক সাংঘাতিক মানুষ। আমি তো ভেবেছিলাম সে শুধুমাত্র সিগারেট খায়, কিন্তু এবারে দেখছি সে গুটখাও খায়। সিগারেট পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এই লোকটা যে 5 টাকাওয়ালা সস্তা গুটখা খায়, এটা দেখে আমার অনেক খারাপ লাগছে। জিজু সস্তার জিনিস খায় নাকি দামি জিনিস খায় সেটা ভাবতে হবে না। জিজুর এই আসল রূপ কিভাবে মায়ের সামনে নিয়ে আসা যায়, এখন সেটা নিয়েই আমাদেরকে চিন্তা করতে হবে। শিল্পা এই বলে রাগ করে চলে যেতে থাকে। তখনই মহিমা তাকে থামায় এবং দুজনে মিলে রবির সত্যি বের করার প্ল্যানিং করে। সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং দুজনেই পায়ে হেঁটে বাড়ি পৌঁছায়। বাড়ি পৌঁছানোর পর মহিমার চোখে পড়ে তার বাড়ির বন্ধ দরজার উপর, যার ভেতর থেকে কারোর চলাফেরা করার ছায়া পড়ছিল। আমাদের বিয়ের 2 বছর হতে চলল, কিন্তু রবি আমাকে এখনো পর্যন্ত এই রুমে যেতে দেয়নি। এবার আমাকে জানতেই হবে যে এই রুমের ভেতরে কি আছে। এরপর মহিমা ঘুমানোর জন্য চলে যায়। গভীর রাতে মহিমার ঘুম ভাঙলে সে দেখে তার পাশে রবি নেই। সে অবাক হয়ে বাইরে গিয়ে দেখে যে রবি সেই বন্ধ ঘরের বাইরে পাহারা দিচ্ছে। রবির এরকম ব্যবহারে মহিমা অনেক চিন্তায় পড়ে যায় এবং সে শব্দ না করে চুপচাপ বিছানায় এসে ঘুমিয়ে পড়ে। এবার আমাকে এই দরজার পেছনে কি আছে সেটা অবশ্যই জানতে হবে। রবি কাউকে লুকিয়ে রাখেনি তো? মহিমা এসব কথা চিন্তা করছিল। এমন সময় রবির আসার আওয়াজ শুনতে পেয়ে মহিমা ঘুমিয়ে পড়ে। এরপর রবি রুমে এসে বিছানায় ঘুমিয়ে পড়ে। সেই রাতে মহিমার কোনোভাবেই ঘুম আসে না এবং পরের দিন সকালে রবি তার রুটিন মতো উঠেই তৈরি হয়ে যায় এবং মহিমাকেও তুলতে শুরু করে, কিন্তু মহিমা বিছানা থেকে উঠতে চায় না। আরে মহিমা, দেরি করো না, শাশুড়ি মা রাগ করবেন। আমার শরীর একদম ভালো নেই রবি, আজ মনে হচ্ছে আমি তোমার সঙ্গে যেতে পারবো না। মহিমার শরীর খুব গরম, মনে হচ্ছে বেশি হাঁটার কারণে তার জ্বর এসেছে। আজ তাকে ঘুমোতে দিই, আমি একাই চলে যাই। রবি দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথা ভাবতে থাকে। এরপর সে মহিমাকে রেখে সেখান থেকে চলে যায়। রবির চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে মহিমা তার চোখ খোলে এবং তার হাত থেকে পেঁয়াজ বার করে বাইরে রাখে। পেঁয়াজের সঠিক ব্যবহার কেউ আমার থেকেই শিখুক। চল মহিমা, এবার নিজের কাজে লেগে পড়। সত্যিটা আমাকে তো জানতেই হবে। এক কাজ করি, শিল্পাকে ফোন করে ডেকে নি, একা কিছু করা ঠিক হবে না। মহিমা এসব কথা ভাবতে ভাবতে শিল্পাকে ফোন করে। অপরদিকে মহিমার কথা শোনার পর শিল্পা পায়ে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। শিল্পা যখন রাস্তার উপর থেকে হেঁটে যাচ্ছিল তখনই রবি তাকে দেখতে পেয়ে যায় এবং তার কাছে এসে বলে, আরে শিল্পা, আজ মনে হচ্ছে তুমি আমাকে কষ্ট দিতে চাও না, তাই একাই হেঁটে হেঁটে চলে এলে। তোমার কষ্ট পাওয়ার সময় এসে গেছে জিজু, এবারে দিদি তোমাকে খুব ভালো করে বোঝাবে। তুমি কি কিছু বললে? না না জিজু, তেমন কিছু নয়। আমি বলতে চাইছি তুমি সারা দিন এত কাজ করো, আজ একটু বিশ্রামও করে নাও। আরে না না, একা যাওয়া ঠিক হবে না, চলো আমি তোমাকে ছেড়ে দিয়ে আসি। না জিজু, আমি মানত করেছি যে যতদিন না পাস করতে পারছি আমি ততদিন পর্যন্ত পায়ে হেঁটেই কলেজে যাব। ওকে বাই, আমার দেরি হয়ে যাচ্ছে। শিল্পা কি সব বলে গেল কিছুই বুঝতে পারলাম না। আরে থামো থামো শিল্পা। রবি এসব কথা ভাবতে ভাবতে পেছনের দিকে তাকায় এবং সে তাকানোর সঙ্গে সঙ্গে অবাক হয়ে যায়, কারণ তার শাশুড়ি তার পেছনে দাঁড়িয়েছিল। এক কাজ করো না রবি, আমি তোমাকে একটা লিস্ট দিচ্ছি, এই বাজারগুলো এনে দাও। এরপর রবি তার শাশুড়ির কথা মতো জিনিসপত্র আনতে যাওয়ার জন্য পায়ে হেঁটে বাজারের দিকে যেতে থাকে। শাশুড়ি আরতি দেবীও তার পেছন পেছন যেতে থাকে। রবির শাশুড়ি তাকে অনুসরণ করতে করতে নিজের ছোট মেয়ের বলা কথাগুলো মনে করতে থাকে। মা, তুমি নিজের জামাইয়ের উপর অনেক বেশি বিশ্বাস করে ফেলেছো। এতটাও অন্ধবিশ্বাস করা একদম ঠিক নয়। কখনো শুনেছো জামাই শ্বশুর বাড়ির গোলাম হয়ে থাকে? আমার মনে হচ্ছে জিজু নিশ্চয় কোনো বিশেষ কারণে তোমার গোলাম হওয়ার নাটক করছে। একবার ভালো করে তার দিকে লক্ষ্য রাখার চেষ্টা করো। আরতি এসব কথা ভাবতে ভাবতে রবির পেছন পেছন যেতে থাকে। তখনই সে এমন কিছু দেখতে পায় যে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। হে ঈশ্বর, এ আমি কি দেখছি!
অপরদিকে শিল্পা মহিমার বাড়ি পৌঁছানোর পর দেখে মহিমা অনেক পরিশ্রম করে বন্ধ দরজার তালা খোলার চেষ্টা করছে। দিদির এরকম অবস্থা দেখে শিল্পা তার কাছে যায়। দিদি, তুমি রিল্যাক্স হয়ে যাও, আমি আছি তো। এবার এই নাম্বার 1 ডিটেকটিভকেই তালা খোলার সুযোগ করে দাও। শিল্পা তার চুলের ক্লিপ তালায় ঢুকিয়ে তালা এক ঝটকাতেই খুলে ফেলে। এরপর মহিমা এবং শিল্পা বাড়ির ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। অপরদিকে রবির শাশুড়ি আরতি দেবী লুকিয়ে দেখে রবি সিগারেট খেতে খেতে দোকানদারের সঙ্গে কথা বলছে। আরে এত দামি চাল দিচ্ছ কেন? তোমার মেয়ের বিয়ের জন্য কেনাকাটা করছি না যে দামি দামি জিনিস দিয়ে দেবে। এগুলো থেকে সস্তাগুলো দেখাও। যদি এত দামি জিনিস নিই তাহলে আমার কাছে কিছু পড়ে থাকবে না। আমি বিনা পয়সায় কাজ করার মানুষ নয় যে এত খাটাখাটনির পরেও একটু লাভ রাখবো না। নিজের চোখের সামনে রবির এরকম রূপ দেখে আরতি দেবীর ভুল ভেঙে যায়। ইচ্ছে করছে এখনই রবিকে গিয়ে জোরে একটি থাপ্পড় মেরে দিই, কিন্তু এখানে বেশি কথা বলা ঠিক হবে না। এখন বরং আমি বাড়ি ফিরে যাই। আরতি এসব কথা ভাবতে ভাবতে বাড়ি ফিরে যায়, কিন্তু বাড়িতে আরেকটি সারপ্রাইজ তার জন্য অপেক্ষা করছিল। অপরদিকে রবির সমস্ত জিনিসপত্র কেনাকাটা হয়ে গেলে সে মনের আনন্দে বাড়ির দিকে আসতে থাকে। রবি হাসতে হাসতে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে এমন কিছু দেখে যে সে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। আরে জিজু, তোমার হাত থেকে ব্যাগগুলো পড়ে যাচ্ছে কেন? একটু ভালোভাবে নিজের খেয়াল রাখো, তোমাকে দেখে মনে হচ্ছে এখনই মাথা ঘুরে পড়ে যাবে। রবি দেখতে পায় মহিমার ঠিক পাশে একটি বুড়ি মহিলা দাঁড়িয়ে রয়েছে। মা, মাকে আমি নিয়ে এসেছি। মা, এই জল্লাদ মানুষটি তার নিজের মাকে কত মাস থেকে এক রুমে বন্দি করে রেখেছিল। সে আমাদের সকলকে বলেছিল যে তার মা আর বেঁচে নেই। রবি এ সমস্ত কথা শুনে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রবিকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আরতি হাতে লাঠি নিয়ে তার কাছে যায়। রবি, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলে কিচ্ছু হবে না। আমি সব সত্যি জানতে পেরে গেছি। এখন শুধু তোমার মুখ থেকেই কথাগুলো শুনতে চাই। হ্যাঁ, রেখেছিলাম। আমি আমার মাকে বন্দি করে রেখেছিলাম, কিন্তু এসব কিছু আমি তার ভালোর জন্যই করেছিলাম। যখন এই পরিবারে আমার বিয়ে ঠিক হয়েছিল তখন আমি এবং মা দুজনে মিলে এই প্ল্যান বানিয়েছিলাম। আমরা জানতে পেরেছিলাম আপনি সম্পত্তির বিল এমন ভাবে বানিয়েছেন যার মাধ্যমে মহিমার সম্পত্তির অংশ মহিমার স্বামী পেতে পারে, কিন্তু যদি মহিমার কোনো সন্তান হয় তাহলে সমস্ত সম্পত্তি সন্তান পেয়ে যাবে। আচ্ছা, তার মানে এই কারণেই তুমি আমাকে এত দূরে ঠেলে দিয়েছিলে। ছি রবি, ছি। নিজের সন্তানের ভাগের সম্পত্তি পাওয়ার জন্য তুমি এতটা নিচে নামতে পারবে এটা আমি কোনোদিনও আশা করিনি। হ্যাঁ, চেয়েছিলাম। তাই তো আমি এবং মা মিলে প্ল্যান করেছিলাম যে আমি শ্বশুরবাড়ির গোলাম হয়ে শাশুড়ির সেবা করে দ্রুত সেই সম্পত্তি আমার নামে করে নেব, কারণ আমি তোমাদের মতো ধনী নই। ভেবেছিলাম এত ভালো করে সব কাজ করে দেওয়ার জন্য শাশুড়ি মা কখনো হয়তো আমাকে আদর করে একটা গাড়ি গিফট করে দেবে, কিন্তু না, এদের শুধু ফ্রির চাকর চাই। রাত জেগে জেগে আমি উকিলদের জিজ্ঞাসা করতাম যে কখন এসব সম্পত্তি আমার নামে হবে। এবার চুপ করো তুমি। ছেলে ছেলে করে আমি তোমাকে সত্যি যখন নিজের ছেলের মতো মনে করতে শুরু করেছিলাম তখনই তুমি আমার মন ভেঙে দিয়েছো। তোমার অবস্থা খারাপ এটা কি আমার চোখে পড়ে না? গাড়ি দিলে সেটা চালাতে কি করে? তেল ভরতে কোথা থেকে? প্রত্যেক দিনের পেট্রোলের টাকা কোথা থেকে আসতো? আপনাদের বাড়ির এত কাজ করি, তার বদলে তেল ভরার পয়সাও দিতে পারতেন না? তাছাড়া আমার শ্বশুরবাড়ি এত ধনী, তারপরেও কি তারা আমাকে একটু সাহায্য করতে পারবে না? আপনার কি কোনোদিন মনে হয়নি যে নিজের এই গরিব জামাইয়ের একটু সাহায্য করি? রবির কথা শুনে সকলে চুপ হয়ে যায়, কিন্তু সে তখনও বলতে থাকে। প্রতিদিন এখানে পরিশ্রম করার পর শাশুড়ি মা যখন আমাকে ছেলে বলে ডাকতো সেটা শুনে আমার পকেট ভরতো না। এত কাজ যদি আমি অন্য কারোর বাড়িতে করতাম তারা বিনিময়ে আমাকে ভালো টাকা মাইনে দিত, কিন্তু তোমরা শুধু আমাকে বিনা পয়সার চাকর হিসেবে রেখে দিয়েছিলে। তাছাড়া তোমরা সব সময় আমাকে শ্বশুরবাড়ির চাকর, ঘর জামাই এইসব বলে নানাভাবে অপমান করেছো। তোমার সব কথা মেনে নিলাম রবি, কিন্তু তুমি গুটখা খাও কেন? সেটা অনেক বাজে নেশা। আমার কাছে টাকা থাকে না, তাই আমি ভালো ভালো জিনিস খেতে পারি না। বাধ্য হয়ে আমাকে এরকম সস্তা জিনিসের নেশা করতে হয়। এই বাড়ির চাকরের কাজ করে এর থেকে বেশি আশা করা যায় না। চুপ কর রবি, তোকে আর কিছু বলতে হবে না। আরতি দিদি, আপনি আমাকে আর আমার ছেলেকে ক্ষমা করে দিন। এতদিন পর্যন্ত আমরা আপনাদেরকে ঠকিয়েছি, তবে কথা দিচ্ছি আজকের পর থেকে রবি আর কোনোদিনও এখানে আসবে না। চল রবি, এবার আমরা চলে যাই। আমাদের আর টাকা পয়সা কিছুই চাই না।
এরপর রবি এবং তার মা সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় আরতি দেবী তাদেরকে আটকায়। এতদিন পর্যন্ত যখন আমাদের বাড়ির সব কাজে সাহায্য করেছো, তাই ভবিষ্যতে তোমাকেই এটা করতে হবে। আমি আপনার কথা বুঝতে পারলাম না। আমি বলতে চাইছি, আজ থেকে তুমি আর তোমার মা আমাদের বাড়িতেই থাকবে। আমরা সকলে মিলেমিশে একসঙ্গে থাকবো। সত্যি আমি অনেক ভুল করেছি যে আমাদের এত টাকা পয়সা থাকার পরেও তোমাকে আর মহিমাকে দরিদ্রতার মধ্যে রেখে দিয়েছিলাম। না মা, এতদিন পর্যন্ত আমি অনেক অপমান সহ্য করেছি। ঘর জামাই থেকে আর অপমান সহ্য করতে পারবো না। রবি একদম ঠিক বলছে। আমিও চাই না আমার স্বামী ঘর জামাই হয়ে থাকুক। ঠিক আছে রবি, তোমাকে ঘর জামাই থাকতে হবে না। তবে আজই মহিমার ভাগের সম্পত্তি আমি তাকে দিয়ে দিচ্ছি। আজ থেকে তুমি নিজের বউয়ের গোলাম হয়ে থাকবে। শাশুড়ির মুখে এই কথা শুনে রবি অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে রবির আর কোনো অভাব থাকতো না এবং সে খুশি খুশি তার বউ এবং মায়ের সঙ্গে থাকতে শুরু করে। অপরদিকে শিল্পাও যখন ইচ্ছে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যেত। বন্ধুরা, আমাদের গল্পের সিরিজ এখানে শেষ করা হলো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। আর এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।